ইসরায়েল যদি একবার খেপে যায়, একবার যদি রেগে যায়, ইসরায়েল কিন্তু 2 মিনিটও ভাববে না ভারতকে আক্রমণ করার জন্য। আর আমরা কিন্তু এভাবে আগে থেকে খেপে আছি, কারণ ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, কলকাতা, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, এগুলো কিন্তু আমাদের বাঙালিদের। আমরা বিশ্বাস করি, মনে পড়ে যে 1947 যে দেশভঙ্গটা হয়েছে, এটা মোটেও সঠিক হয় না। আর যদি সঠিকভাবে হতো তাহলে এই যে 7টা 7 সিস্টার্স, এগুলো কিন্তু আমাদের আয়ত্তে থাকতো, তাই না? তো আমাদের আগে কিন্তু মাথায় গেছে আমরা 7 সিস্টার কিভাবে আয়ত্ত করবো, আমাদের দেশকে কিভাবে আয়ত্তে বাড়াবো, তাই না? তো সেক্ষেত্রে তারা আমাদের দিকে চোখ রাঙায় না থাকা, কারণ বাঙালি যদি একবার খেপে যায়, ইসরায়েল যদি একবার খেপে যায়, বাংলাদেশের সেনা ফোর্সে এমনও ক্ষমতা আছে সেই 7 সিস্টার সেকেন্ডে কেড়ে নেবে। 2001 সালে যুদ্ধের কথা তো মনেই আছে, তাই না? এই পানি দিয়ে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল ভেসে গেছে। আর এই পানি দেখে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের চোখেই পানি আসছে। আসলে এই যে কাজটা করছে ভারত, এটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক, এটা প্রাকৃতিক বন্যা, এটা রাজনৈতিক একটা বন্যা। আর বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু এটা ডুবে গেছে। একটা কথা কি, ভারত যে কাজটা করছে, যে বার্তা ছাড়ছে, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। আর সে বার্তা ছাড়ছে রাত্রে 12টা বাজে, কোনো সতর্কতা বাণী, কোনো আগাম বাণী না দিয়ে। তো এই সময় মানে মানুষরা নিজেদের সেফ জায়গায় নিতে পারে নাই। আর খাবার দাবার, টাকা পয়সা তো বাদই দিলাম, নিজেদেরকে সেফ রাখতে পারে নাই তারা, হঠাৎ করে দিয়ে দিয়েছে। আর যে বাটটা খুলছে, এই বাটটা কিন্তু আমার জানার মধ্যে গত 30 বছর খোলা হয় নাই। আর যেহেতু হঠাৎ করে খুলেছে, আমি অবশ্যই বলবো এটা একটা রাজনৈতিক বন্যা। আর আমার যতটুকু ধারণা, আমার যতটুকু মনে হয় যে ভারতকে আমরা যে আমাদের কন্যা পাঠাইছে, তারই একটা ষড়যন্ত্রের অংশ, তারই একটা প্ল্যানিং এর অংশ এই বন্যাটা। আমার কাছে মনে হয় যে এখন আপাতত আমরা বন্যার উপর ফোকাস করি। আমি দেখতেছি যে কলকাতাবাসীরা ইন্ডিয়া অনেক কথা বলতেছে, অনেক উপহাস করতেছে, ঠাট্টা করতেছে। আমি তাদের উদাহরণ যদি বলবো যে কিছু মানুষের বলতেছে যে আমরা অভিনয় করতেছি প্রাণ নেওয়ার জন্য, তাদেরকে বলবো যে এখানে এসে দেখে যাক একবার আমাদের নিজেদের যে মানুষ, আমাদের রিক্সাওয়ালা থেকে ছোট একটা বাচ্চা, ছোট বাচ্চা, তারাও কিন্তু অনুদান দিচ্ছে যতটুকু সম্ভব। আমি যে অনুদান নিয়ে আসছি, আমার ক্লাস 1 এর বাচ্চা, তারা বলছে আপু কালকে কি নিতে আসবে টাকা, কালকে কিছু আমি টাকা ছাড়া অন্য কিছু দিতে পারি। মানে সবাই একটাই কথা যে কিভাবে তাদেরকে সাহায্য করা যায়। আমরা মোটেও অভিনয় করি না, বাঙালিরা অভিনয় জানে না, ঠিক আছে? বাঙালিরা যা করে মন থেকে করে। আর তাদেরকে আমি বলবো যে করণীয় হিসাবে সেটা তারা যাতে বেশি চোখ না লাগায় বাঙালির সাথে। আর বাঙালি সেনা ফোর্সের কথা শুধু আমরা নয়, সবাই এটা জানে যে বাঙালি সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু। আর এমন একটা ছোট্ট একটা, মানে হ্যাঁ আকারে অনেক বড় হতে পারে, আয়তন অনেক বড় হতে পারে, কিন্তু তাদের ক্ষমতা দেখতে কিন্তু খুবই বাংলাদেশের তুলনা অন্তত নগণ্য, বাংলাদেশের তুলনা অন্তত নগণ্য। তো সেক্ষেত্রে বাংলাদেশের দিকে তারা চোখ রাঙায় না থাকার, কারণ বাংলাদেশের ইসরায়েল এখন কিন্তু বাংলাদেশের দায়িত্বটা সম্পূর্ণভাবে ইসরায়েলের হাতে বলতে গেলে এক কথায়। তারা চোখ রাঙায় না থাকার, শুধু শুধু যারা যে মানে দেখা যাচ্ছে কলিজাটা, মানে যে সাহসটা দেখা যায়, এটা তাদের উচিত নয়, এটা তাদের তাদের ধারে কাছে এই সাহসটা নয়, এই সাহসটা তারা হয়তো দেখাইতেছে। এটা তো কটু কথা বলার কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। কেন কটু কথা বলবে? এক্ষেত্রে তো সবাই মানে প্রায় কাছে কিভাবে তাদেরকে সাহায্য করবে, রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর সকলেই শুধু যতটুকু ইনকাম করতে পারতেছে, একজন রিক্সাওয়ালা তার সম্পূর্ণ আয় 22,000 টাকা ধরে একসাথে দিয়ে গেছে। কিভাবে তারা কটু কথা বলবে? বরং আমরা যখন সাহায্য মানে অনুদান নিতে গেছি, তখন একটা আছে সবজি আলো, উনি আমাদেরকে বলতেছে যে হ্যাঁ এই সময় যে অবস্থা সবারই উচিত যে সাহায্য করা। আর আমরা তো তারপর ডাল ভাত খেতে পারতেছি। আর ফেনীতে, নোয়াখালীতে মানে বিপর্যস্ত অবস্থা যাবে, তারা তো এই ডাল ভাতটাও খেতে পারতেছে না। তাই মানে আমি দেখছি যে সবাই ওটা সাহায্যের মনোভাব নিয়ে এগিয়ে আসতেছে, কেউ কটু কথা বলে নাই। সাহায্য বেশি করছে বলে যাদের যতটুকু সামর্থ্য ছিল তারা ততটুকুই করছে। হ্যাঁ, যা ধনী রিচ তারা করছে, তারা বাড়ি থেকেও করছে, তারা দোকান থেকে করছে, এবং করতেই আছে কন্টিনিউয়াসলি। আমরা যখন একটা দোকানে যাই তখন দেখতে পারি যে আমাদের যাওয়ার পর বা যাওয়ার আগে আরো 2 থেকে 3টা মানে দল তাদের থেকে টাকা নিয়ে গেছে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে একবার মুখ ফিরা বলে নাই যে টাকা নিয়ে গেছে আর দিতে পারবো না, এভাবে কিন্তু বলে নাই। তো আমি বলবো যা যতটুকু সামর্থ্য, মধ্যবিত্ত ওরাও দিচ্ছে, এবং আমাদের বাচ্চার কথা তো একবার বলছি, বাচ্চারাও দিচ্ছে, সবাই দিচ্ছে, কেউ মুখ ফিরায় নেয় না এই সময়ে। বর্তমান সরকার উপদেষ্টার কাছে কি চাওয়ার আছে, কেমন বাংলাদেশ তার কাছে চাওয়ার আছে, তিনি যেমন নিজেকে হচ্ছে কানাডা 7ম শ্রেণীর বইতে আবিষ্কার করতে পারছে, তো আমাদের বাংলাদেশটাকে আবিষ্কার মানে আমরা আবিষ্কার করতে হবে। শুধু কানাডা না, মানে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতির কাছে যেভাবে আমরা এভাবে দেখতে পারি যে বাংলাদেশ একটা দৃষ্টান্ত, বাংলাদেশের জাতি একটা দৃষ্টান্ত, সভ্য জাতি, সভ্য দেশ। সবাই যদি বলতে পারে যে এই দেশটার মতন হও, এই দেশের মানুষগুলোর মতন হও, এই দেশের মানে যুবক যুবতী শিক্ষার্থীদের মতন হও, তারা কোনো কিছু ভয় পায় না, তারা কোনো কিছুতে পিছায় না, তারা মানে নির্দ্বিধায় নির্বিশেষে সকলে ঝাঁপায় পড়ে। কোনো একটা দুর্যোগ, কোনো একটা বিপর্যস্ত হলে তারা কোনো কিছু পিছপা হয় না, তারা এমনকি তারা গুলির কাছে নিজের বুক পেতে দিতে রাজি আছে, তারা কখনো পিছপা হয় না। এভাবে এমন একটা দৃষ্টান্ত হিসেবে দেখতে চাই, তারা একটা সভ্য জাতি।